শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তথা নবম অধ্যায় থেকে কয়েকটি নতুন টপিকস নিয়ে তোমার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি পদার্থবিজ্ঞানে পরমাণু শব্দটা কতটা গুরুত্বপূর্ণ। এই পরমাণুর গঠন ব্যাখ্যা করতে গিয়ে গত 200 বছর ধরে বিজ্ঞানীরা একের পর এক পরমাণু মডেলের উপস্থাপন করে গেছেন, কিন্তু কোনো স্বয়ংসম্পূর্ণ পরমাণু মডেল এখনো পর্যন্ত কি করতে পারেন নাই, উপস্থাপন করতে পারেন নাই। পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেছিলেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রায় 2500 বছর পূর্বে। প্রিয় শিক্ষার্থী, ডেমোক্রিটাস তখন বলেছিলেন পৃথিবীর এই মহাবিশ্বের সমস্ত কিছু অসংখ্য অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত বা কণার সমষ্টি। গ্রিক ভাষায় এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অবিভাজ্য কণাগুলিকে বলা হয় অ্যাটমস, অ্যাটমস। অ্যাটমস মানে কি, ভাগ করা যায় না। কিন্তু ওই সময়ের সমসাময়িক আরেকজন দার্শনিক ছিলেন এরিস্টটল। তিনি তার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন পরমাণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে পদার্থ গঠিত নয়, বরং পদার্থ একটা নিরবিচ্ছিন্ন পদার্থ। এটাকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। তৎকালীন সময়ে এরিস্টটল ছিলেন ওই যুগের মানুষগুলির কাছে দেবতা স্বরূপ বা ভগবানের মতন। তো তার এই বিরোধিতার কারণে ডেমোক্রিটাসের এই যে অবিভাজ্যতা বা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি হচ্ছে পদার্থ, সেই অভিমতটা চাপা পড়ে যায়। তারপরে প্রায় 2200 বছর পর্যন্ত এই পরমাণু বা পরমাণুর গঠন সম্পর্কে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য বা জানার জন্য কোনো বিজ্ঞানী এগিয়ে আসেন নাই। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী ডেমোক্রিটাসের এই অবিভাজ্যতার মতামতের উপর ভিত্তি করে দেখা যায় যে পরমাণুগুলোর বিভিন্ন সংযোগে জড় পদার্থ গঠিত হয়। এই পদার্থে গতিশীল অবস্থায় থাকে। তাই ডেমোক্রিটাসকে এই পদার্থ গতিশীল অবস্থায় থাকে বিদায় ডেমোক্রিটাসকে আধুনিক পরমাণুর চিন্তাবিদ হিসেবে কি হয়, আধুনিক পদার্থের চিন্তাবিদ হিসেবে মনে করে হয়। প্রিয় শিক্ষার্থী, প্রায় ডেমোক্রিটাসের 2200 বছর পরে, অর্থাৎ ডেমোক্রিটাসের অভিমত প্রদানের 2200 বছর পরে বিজ্ঞানী ডাল্টন এই পরমাণুর গঠন নিয়ে কি করেন, পরীক্ষা নিরীক্ষা করা শুরু করেন। প্রিয় শিক্ষার্থী, এরও আগে বিজ্ঞানী রবার্ট বয়েল মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দেন। তিনি মৌলিক পদার্থ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বিজ্ঞানী রবার্ট বয়েল বলেন যে সমস্ত পদার্থকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার পরও এর নিজের ধর্ম অপরিবর্তিত থাকে। আবার বলতেছি, যে সমস্ত পদার্থকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র করার পরও তার মধ্যে কি থাকে, নিজের ধর্ম অপরিবর্তিত থাকে বা বিলুপ্তি ঘটনা বা তা হয়তো নতুন ধর্মের কোনো পদার্থ সৃষ্টি হয় না, সেই পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। প্রিয় শিক্ষার্থী, 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন ডেমোক্রিটাসের ধারণা এবং পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী, এই ডাল্টন মূল গুরুত্বপূর্ণ কথা হলো, এই ডাল্টন ছিলেন একজন স্কুলের শিক্ষক। এই স্কুলের শিক্ষক ডাল্টন পরমাণু এবং পরমাণু সম্পর্কে ডেমোক্রিটাসের মতবাদের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু স্বীকার্য আলোকপাত করেন। তিনি তার স্বীকার্যগুলিকে একটি মডেল আকারে উপস্থাপন করেন। তার মডেলকে বলা হয়, তার নাম অনুসারে ডাল্টনের পরমাণু মডেল। আমরা তার পরমাণু মডেলের কয়েকটি স্বীকার্য সম্পর্কে, গুরুত্বপূর্ণ কয়েকটি স্বীকার্য সম্পর্কে এখানে আলোচনা করব। তিনি প্রথমত বলছিলেন প্রতিটি রাসায়নিক মৌলক অতি সূক্ষ্ম অবিভাজ্য অবিনশ্বর নিরেট বস্তু কণার সমন্বয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, তিনি আরো বলেছিলেন এই বস্তু কণা সমূহ হলো পরমাণু। তিনি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন যৌগিক পরমাণু এবং মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন সরল পরমাণু। প্রিয় শিক্ষার্থী, তিনি আরো দেখতে পেয়েছিলেন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এই পরমাণুগুলি কম্পনীয়তা বজায় রাখে এবং সক্রিয় সত্তার কখনো কি হয় না, বিলুপ্তি হয় না। প্রিয় শিক্ষার্থী,
আমরা আরো দেখতে পাচ্ছি প্রত্যেক পরমাণুর একটি সুনির্দিষ্ট ভর থাকে এবং একই মৌলের প্রত্যেক পরমাণুর ভর সমান, কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুর ভর ভিন্ন ভিন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, পরমাণুর পারস্পরিক মিলনে রাসায়নিক সংযোগ ঘটে, দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে অণুর কি হয়, সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এই ডাল্টন যেহেতু ডাল্টনের মতবাদের উপর ভিত্তি করে পরবর্তীতে পরমাণু মতবাদ প্রতিষ্ঠিত হয়, ডাল্টনের পরমাণু মতবাদকে মূল মতবাদ হিসাব করে পরবর্তীতে নতুন নতুন বা আধুনিক মতবাদ প্রতিষ্ঠা হয়। বিদায় ডাল্টনের মতবাদকে বা বিজ্ঞানী ডাল্টনকে বলা হয় পরমাণু মতবাদের জনক। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পরমাণু ধারণার ক্রমবিকাশ সম্পর্কে বুঝতে পারছো এবং ডাল্টনের পরমাণু মডেল সম্পর্কে বুঝতে পারছো। দেখো প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী ফ্যারাডে 1886 সালে তড়িৎ বিশ্লেষণ করতে দিয়ে তড়িৎ সাধনা করে দেখছিলেন যে পরমাণুর ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র কণা চার্জ থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র কণা কি থাকে? চার্জ থাকে। বিজ্ঞানী থমসন নিম্ন চাপে গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করে কেটুন রশ্মি আবিষ্কার করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, 1897 সালে দেখো 1897 সালে বিজ্ঞানী স্যার জে থমসন নিম্ন চাপের গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করে কেটুন রশ্মি আবিষ্কারের মধ্যে দিয়ে তিনি কি করেন? কেটুন রশ্মি আবিষ্কার করেন। 1897 সালে ধনাত্মক চার্জযুক্ত কণার তিনি 1897 সালে তিনি এই যে আবিষ্কৃত ঋণাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জযুক্ত কণার নাম দিয়েছিলেন ইলেকট্রন। ঋণাত্মক চার্জযুক্ত কণার নাম কি দিয়েছিলেন? ইলেকট্রন দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তিনি আরো দেখতে পেয়েছিলেন যে কোনো গ্যাস থেকে উৎপন্ন ইলেকট্রন একই চার্জযুক্ত এবং একই ভর বিশিষ্ট হবে। অর্থাৎ যে থমসন তিনি গ্যাসের নিম্ন চাপের গ্যাসের মধ্যে তড়িৎ প্রবাহিত করে নিম্ন চাপের মধ্যে গ্যাসের মধ্যে কি করে তড়িৎ প্রবাহিত করে কেটুন রশ্মি উৎপন্ন করে তিনি দেখতে পেয়েছিলেন যে এক ধরনের ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা তৈরি হচ্ছে। সেই ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণার তিনি নাম দিয়েছিলেন ইলেকট্রন। এবং এই ইলেকট্রন এবং যে কোনো গ্যাস থেকে উৎপন্ন একই ইলেকট্রন উৎপন্ন ইলেকট্রন একই চার্জযুক্ত এবং একই ভর বিশিষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে কি হয়েছিলেন? উপনীত হয়েছিলেন যে সকল পদার্থের পরমাণুতে উপস্থিত কণিকা হলো ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার হওয়ার পূর্বে যেহেতু আর কোনো মৌলিক কণিকা আবিষ্কার হয় নাই, সেই জন্য বিজ্ঞানীরা আপাতত মনে করেছিলেন সকল পদার্থে পরমাণুতে এক ধরনের মৌলিক কণিকা উপস্থিত থাকে। সেই মৌলিক কণিকার নাম হচ্ছে কি? ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, থমসনের ইলেকট্রন আবিষ্কার করার পরে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ বা একটি ধারণা দিয়ে গেছিলেন। তিনি ইলেকট্রন আবিষ্কার করার পরে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ বা কি দিয়েছিলেন? ধারণা দিয়ে গেছিলেন। এর পূর্বে 1886 সালে অর্থাৎ প্রায় তার সমসাময়িক সময়ে বিজ্ঞানী গোল্ডস্টাইন দেখেন, বিজ্ঞানী গোল্ডস্টাইন কেটুন রশ্মির নলে সছিদ্র কেটুন ব্যবহার করে কেটুন রশ্মির নলে সছিদ্র কেটুন ব্যবহার করে ধনাত্মক চার্জযুক্ত কণা প্রবাহিত হওয়ার সন্ধান পান। প্রিয় শিক্ষার্থী, এই ধনাত্মক চার্জের কথা বিবেচনায় আনে 1897 সালে বিজ্ঞানী স্যার জে থমসন পরমাণুর ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোর বিন্যস্তকরণ সম্পর্কে একটি মতবাদ প্রতিষ্ঠা করেন। তার সেই মতবাদকে বলা হয় থমসনের পরমাণু মতবাদ বা থমসনের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমাদের পরমাণু ধারণার ক্রমবিকাশ সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারলাম। আশা করি তোমরা পরমাণুর ক্রমবিকাশ সম্পর্কে ধারণা মোটামুটি পেলে। তোমরা যদি আরো বিভিন্ন বই খুঁজে দেখো, বিভিন্ন বই ইন্টারমিডিয়েটের বিভিন্ন রাইটারের বই আছে বা বিভিন্ন ইংলিশ রাইটারের বই আছে, যদি তোমরা এই বইগুলি থেকে একটু বা অনলাইন থেকে যদি তুমি তোমরা একটু সার্চ করো, তাহলে পরমাণু ধারণার ক্রমবিকাশ সম্পর্কে আরো মজার তথ্য পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন থমসনের পরমাণু মডেল বা
ফার্ম ফুডিং মডেল বা কিশমিশ মডেল নিয়ে কি করব, আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যখন ডাল্টনের পরমাণু মডেলে স্বীকার্য সমূহ আলোচনা করা হলো, দেখা গেল যে তার স্বীকার্যের সাথে অনেক তথ্য গড়মিল বা অমিল থাকে পরমাণুর গঠনের সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, তখন বিজ্ঞানী স্যার জে জে থমসন নতুন একটি পরমাণু মডেল উপস্থাপন করার চেষ্টা করেন। আর 1911 সালে নিউজিল্যান্ডের পদার্থবিজ্ঞানী স্যার আর্নেস্ট রাদারফোর্ড তার আলফা বিক্ষেপণ পরীক্ষার ফলাফলের পূর্ব পর্যন্ত তৎকালীন বিজ্ঞানীদের মধ্যে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর 1897-98 সালে বিজ্ঞানী থমসন কর্তৃক প্রকাশিত পরমাণু মডেলটি সকলের কাছে কি ছিল, সমাদৃত ছিল। বিজ্ঞানী থমসনের নাম অনুসারে এই মডেলকে বলা হয় থমসনের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থী, এই মডেলটা কিশমিশের কি বলে পুডিং এর মধ্যে কিশমিশ যেভাবে থাকে ঠিক সেই রকম ভাবে উপস্থাপন করা হয় বিদায় বা তার সাথে তুলনা করা যায় বিদায়, পুডিং এর সাথে পুডিং এর ভিতর কিশমিশের সাথে তুলনা করা যায় বিদায় এই মডেলকে ফার্ম ফুডিং মডেল বা কিশমিশ মডেলও বলা হয়। ফার্ম ফুডিং মডেল বা কি বলা হয়, কিশমিশ মডেলও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো থমসন মডেল এটা যদি ফুডিং হয়, দেখো এটা যদি ফুডিং হয়, এই চিত্রের মধ্যে আমি বলি যদি ফুডিং বলি, তাহলে ফুডিং এর মধ্যে যেমন আমরা দেখি যে কিশমিশগুলি ছড়ানো ছিটিয়ে অবস্থায় থাকে। বিজ্ঞানী স্যার জে জে থমসনও মনে করছিলেন যে একটি পরমাণু হচ্ছে একটি ধনাত্মক চার্জবাহী গোলক। এই ধনাত্মক চার্জবাহী গোলকের মধ্যে ইলেকট্রনগুলি ফুডিং এ কিশমিশ ছড়িয়ে থাকার মতন কি থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেখো তার মতবাদের মধ্যে তার স্বীকৃতিগুলো হলো, 1 নম্বর, সকল পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে ঠিক যেমন ফুডিং এ কিশমিশ থাকে। দেখো এই কিশমিশ হচ্ছে ইলেকট্রন, ফুডিং এর কিশমিশগুলি যেরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম ধনাত্মক চার্জবাহী গোলকের মধ্যেও বা পরমাণু গোলকের মধ্যেও ইলেকট্রনগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফুডিং এর কিশমিশের সাথে যদি এই গোলকের ইলেকট্রনগুলিকে তুলনা করি, তাহলে ফুডিং এর কিশমিশগুলিকে আমি এখানে কি বলতে যাব, কি বলতে পারবো, ইলেকট্রন বলতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু স্বাভাবিক অবস্থায় পরমাণু তড়িৎ নিরপেক্ষ, আমরা জানি যে পরমাণু সাধারণ অবস্থায় কি অপেক্ষা থাকে, তড়িৎ নিরপেক্ষ থাকে, অর্থাৎ সে কাউকে আকর্ষিত করে না, বিকর্ষিত করে না। সেজন্য তিনি বলেছেন পরমাণুতে ঋণাত্মক চার্জের সমান সংখ্যক ধনাত্মক চার্জ থাকবে। তবে কিভাবে থাকবে, কোথায় থাকবে, সেটা তিনি কি করতে পারেন নাই, বলে যেতে পারেন নাই। প্রিয় শিক্ষার্থী, তিনি আরো বলছেন যেহেতু ইলেকট্রন সমূহ পরমাণুর তুলনায় অতি নগণ্য, ইলেকট্রন সমূহের ভর পরমাণুর ভরের তুলনায় অতি নগণ্য বিদায় তিনি ধারণা করেছেন পরমাণুর সমস্ত ভর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণার সকল ভরে কি থাকবে, নিহিত থাকবে। অর্থাৎ টোটাল পরমাণুর ভর ধনাত্মক চার্জ বিশিষ্ট কণাগুলির ভরের মধ্যে কি থাকবে, নিহিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, থমসন মডেলের মূল বক্তব্য আমরা বলতে পারি পরমাণু একটি ধনাত্মক তড়িৎবাহী গোলক, ধনাত্মক তড়িৎবাহিত গোলক, যেই গোলকে ইলেকট্রনগুলো ওই গোলকের মধ্যে কি থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দেখো কিভাবে থাকবে, ওই যে ফুডিং এর মধ্যে কিশমিশ যেভাবে থাকবে, ময়দার লেগ বা কেকের মধ্যে কিশমিশ যেভাবে ছড়ানো ছিটিয়ে অবস্থায় থাকে, ঠিক সেরকম ভাবে ধনাত্মক তড়িৎবাহী গোলকের মধ্যে ইলেকট্রনগুলি কি থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, দেখো ময়দার মধ্যে যেমন কিশমিশের ভর অতি নগণ্য থাকে, ঠিক পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলির ভর কি থাকবে, অতি নগণ্য থাকবে। তার মধ্যে তিনি এটা বলতে চাইছিলেন গোলকটি ভরই পরমাণুর সম্পূর্ণ ভর, অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলকটির ভরই হবে পরমাণুর সম্পূর্ণ ভর। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা প্রথমে দেখছিলাম পরমাণু সম্পর্কে প্রথম 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস মোটামুটি একটি তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বের উপর ভিত্তি করে পরে বিজ্ঞানী বয়েল মৌলিক পদার্থ সম্পর্কে তত্ত্ব দিয়েছিলেন। আরো পরে এসে 1803 সালে বিজ্ঞানী ডাল্টন পরমাণু গঠন সম্পর্কে স্বয়ংসম্পূর্ণ একটি মতবাদ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার মতবাদের মধ্যেও ত্রুটি থাকার কারণে নতুন মতবাদের প্রয়োজন পড়ে। কিন্তু তার মতবাদটাই
আধুনিক পদার্থবিজ্ঞানে পরমাণু মতবাদের গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়ার কারণে তাকে বা স্যার জন ডাল্টনকে পরমাণু মতবাদের কি হিসেবে জনক হিসেবে অভিহিত করা হয়। আমরা এটাও জেনেছি যে ডেমোক্রিটাস যেহেতু সর্বপ্রথম পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছিলেন, সেই জন্য তাকে কি নামে অভিহিত করা হয়েছিল? তাকে বলা হয়েছিল আধুনিক পরমাণুবাদের চিন্তাবিদ। প্রিয় শিক্ষার্থী, এই ডাল্টন সাহেবের পরমাণু মডেলের ত্রুটিসমূহ দূর করার জন্য এগিয়ে আসছিলেন বিজ্ঞানী স্যার জে টমসন। তিনিও একটা মতবাদ দিয়েছিলেন। তার মতবাদ অনুসারে আমরা পরমাণুর গঠনকে ফার্ম ফুডিং মডেল বা কিশমিশ মডেলের সাথে কি করতে পারি? তুলনা করতে পারি। তিনি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলিকে যে পরমাণুতে ফুডিংয়ের মধ্যে কিশমিশগুলি যেভাবে থাকে, ইলেকট্রনগুলি ধনাত্মক তড়িদাহিত গোলকের মধ্যে ইলেকট্রনগুলি সেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে কি করছিলেন? ধারণা করছিলেন। তিনি আরো ধারণা করছিলেন যে গোলকটির সমস্ত বল ধনাত্মক চার্জ বিশিষ্ট বা পরমাণুটির সমস্ত বল ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলকটির মধ্যে কি থাকবে? নিহিত থাকবে। তার মতবাদের মধ্যে কি থেকে যায়? অনেকগুলি ত্রুটি থেকে যায় বা সীমাবদ্ধতা থেকে যায়। পরবর্তীতে নতুন মডেলের প্রয়োজন পড়ে। পরে 1811 সালে এসে বিজ্ঞানী স্যার আর্নেস্ট রাদারফোর্ড নিউজিল্যান্ডের পদার্থবিজ্ঞানী তার সহকারী বিজ্ঞানী মার্সডেন এবং গাইগারের সমন্বয়ে একটি আলফা কণা বিজ্ঞাপন পরীক্ষা করেন। আমরা পরবর্তী ক্লাসে সেই আলফা কণা বিজ্ঞাপন পরীক্ষা নিয়ে আলোচনা করব। আমরা পরে তিনি আলফা কণা বিজ্ঞাপন পরীক্ষার উপর ভিত্তি করে নতুন একটি পরমাণু মতবাদ বা মডেল উপস্থাপন করেন। তার পরমাণু মডেলের মধ্যে ত্রুটি থেকে যায়। পরে তার পরমাণু মডেলকে সংশোধিত করে নতুন আরেকটি মডেল 1913 সালে আরেকটি মডেল বিজ্ঞানী স্যার নিলস বোর উপস্থাপন করেন। এভাবে এগিয়ে যেতে থাকছে, কিন্তু স্বয়ংসম্পূর্ণ কোনো মতবাদ এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। পরে সকল পদার্থবিজ্ঞানীরা একত্রিত হয়ে নতুন একটি মতবাদ উপস্থাপন করছেন। আমরা ধীরে ধীরে সেগুলির দিকে এগিয়ে যাব। আজকে এই পর্যন্ত। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।